প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। এই সময়ে সঙ্গে আছি আমি এস এম আকাশ। আপনারা জানেন আমরা একটা করোনা পরিস্থিতির মধ্যে আছি। এই যে বিশেষ পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমাদের সহসা উত্তরণ হচ্ছে না। আমরা এখন দেখতে পাচ্ছি যে বিপদ আমাদের দিন দিন বেড়েই চলেছে। আপনারা জানেন যে সরকার এই করোনা মোকাবেলার জন্য যে বিশেষ কঠোর লকডাউন দিয়েছে, তার চতুর্থ দিন আজ। আমরা দেখতে পাচ্ছি যে এখনও টানা কয়েকদিন ধরে মৃতের সংখ্যা দেশে শতাধিক এবং শনাক্তের হারও কিন্তু অনেক বেশি। আমরা এই করোনা পরিস্থিতিতে কি করলে সরকারের এই ব্যবস্থার সাথে কি করলে এই করোনা পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, সরকারের এই ব্যবস্থাপনা আরও কিভাবে সফল করা যেতে পারে, আমাদের মানে এই লকডাউনের পরে আমরা কতদিনের মধ্যে এই পরিস্থিতি থেকে মুক্ত পাবো, নানাবিধ বিষয়ে আমরা আসলে আলোচনা করব। আমাদের দেশে টিকা এসেছে, টিকা যে গতিতে দেওয়া হচ্ছে সেটা যথেষ্ট কিনা, আমরা এইগুলো আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। দুজনই আজকে অনলাইনে সংযুক্ত হচ্ছেন। একজন লন্ডন থেকে যুক্ত হচ্ছেন ডাক্তার খন্দকার মেহেদী আকরাম, সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, শেফিল্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্য, এবং আমাদের সাথে আছেন ডাক্তার লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমার অনুষ্ঠানে। আমি ডাক্তার খন্দকার মেহেদী আকরাম, আপনাকে দিয়ে প্রথমে প্রশ্ন শুরু করি। আপনি দেশের বাইরে আছেন যদিও, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনি বাংলাদেশের এই করোনা পরিস্থিতির খোঁজ খবর বেশ রাখেন, লেখালেখি করছেন, প্রতিনিয়ত পরামর্শও দিচ্ছেন। আমাদের অনুষ্ঠানেও আপনি বেশ কয়েকবার এসে পরামর্শ দিয়েছেন। শুরুতে আপনার কাছে যেটা জানতে চাই যে এই যে কঠোর লকডাউন বাংলাদেশ দিয়েছে 7 দিনের জন্য, চতুর্থ দিন চলছে, অনেকেই বলছেন যে এই 7 দিনে আসলে 7 দিন বিজ্ঞানসম্মত নয়, 7 দিনে বোঝা যাবে না কি হলো। তারপরেও এই যে 4 দিনে এসে যে লকডাউনের কতটা কার্যকর হচ্ছে, সফলতার দিকে যাচ্ছে কিনা, এই 4 দিনের পর্যবেক্ষণ কি আপনার? ধন্যবাদ আকাশ ভাই, এবং ধন্যবাদ এনটিভি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমি একজন বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট বাই ট্রেনিং, একজন ফিজিশিয়ান বাই ট্রেনিং, বাট আমি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ না। তারপরও 2-4টি কথা বলি শুধুমাত্র আমার স্টাডির উপরে, নিজস্ব একটা স্টাডির উপরে। এটা একটা সেলফ স্টাডি এবং আমার কিছু ওপিনিয়ন মাঝে মাঝে দিই। আমার সাথে আজকে যে বিশিষ্ট লেলিন ভাই আছেন, উনি আসলে গণস্বাস্থ্য বিশেষজ্ঞ, উনি এই অ্যান্সারটা খুব ভালো মতো দিবেন। বাট আমি আমার যে জায়গা থেকে 2-1টি কথা বলি যে আসলে আমরা কি আশা করছি এই লকডাউন থেকে, আমরা যা দেখছি তা ম্যাচ করছে কিনা, এবং আমরা আসলে আগামী 7 দিন 10 দিন কি দেখব, এটা আপনার কোশ্চেনটা। এখন যে কথাটা বললেন এর সাথে অনেক কিছু জড়িত। প্রথমত আমি বলবো যে লকডাউন যেটা হচ্ছে, এটা আমি এ যাবৎ যতগুলো লকডাউন দেখেছি তার চেয়ে বেশি স্ট্রিক্ট লকডাউন হচ্ছে। যেভাবেই হোক মানুষের দুঃখ কষ্ট হচ্ছে, তারপরও কিন্তু লকডাউনটা বেশ স্ট্রিক্টলি হচ্ছে। সো আজকে মাত্র চতুর্থ দিন। প্রথমত 2 সপ্তাহের লকডাউন প্রয়োজন। 1 সপ্তাহের লকডাউন দিয়ে তেমন কোনো ফল পাওয়া যাবে না। আর এখনো আমরা যেটা বললেন যে মৃত্যু দেখছি সেই 100 ঘরের উপরে 120, 115, 118, 14 এইভাবে দেখছি। আমরা সংক্রমণও কমতে দেখছি না। তার অবশ্য বৈজ্ঞানিক কারণ আছে। তার কারণ হচ্ছে ভাইরাসটির একটা ইনকিউবেশন পিরিয়ড আছে। আমরা যেটাকে বলি একটা লোয়েস্ট লিমিট এবং হাইয়েস্ট লিমিট, একটা ইনকিউবেশন পিরিয়ড। তার মানে ভাইরাসটা যখন মানুষের শরীরে প্রবেশ করে, তার থেকে রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার যে সময়টা, এটাই হচ্ছে সেই ইনকিউবেশন পিরিয়ড। এটা এই করোনা ভাইরাস, নোভেল করোনা ভাইরাসের ক্ষেত্রে যেটা দেখা গেছে একটা আনুমানিক একটা যে ইনকিউবেশন পিরিয়ড, এটা অনেকটা 3 থেকে 14 দিনের ভিতরে পড়ে। তার মানে লোয়েস্ট লিমিটটা হচ্ছে 3 দিন। আজকে হচ্ছে লকডাউনের চতুর্থ দিন। তার মানে আমরা আশা করতে পারি যে আগামী 3-4 দিন পরই আমরা দেখতে পারবো আস্তে আস্তে সংক্রমণ হয়তো কিছুটা কমতির দিকে যাবে। এবং যখন আমরা এই যে 10 দিন এবং 14 দিনে পৌঁছে যাব, তখন আমরা কিন্তু দেখব যে সম্পূর্ণ রিভার্সে চলে গেছে। তার মানে যেভাবে বাড়ছিল ঠিক সেভাবে কমতে থাকবে। এটাই আপনার লকডাউনের যে একটা আউটপুট বা ইফেক্ট, এটা আমরা দেখবো, কিন্তু এত তাড়াতাড়ি না। 2 নম্বর হচ্ছে যে মৃত্যুর কথাটা বললেন, কেন মৃত্যু হচ্ছে? অনেকেই দেখি পেপারে লিখছে লকডাউনও শুরু হলো, মৃত্যুও বেড়ে গেল। আসলে কথাটা কিন্তু ঠিক আছে। লকডাউনের সাথে মৃত্যুর সম্পর্ক দেখতে গেলে আমাকে 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। কারণ এখন যে মৃত্যুগুলো আমরা দেখছি, এটা হচ্ছে ইফেক্ট অফ 14 দিন। তার মানে
গত 14 দিনে কয়জন আক্রান্ত হয়েছে এবং তাদের ভিতরে যে 10% হসপিটালে ভর্তি হয়েছে এবং তার যে 1.5% মারা যাচ্ছে, সেটাই কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। সো আমরা এখন যে মৃত্যুগুলো দেখছি, এটা আসলে 14 দিন আগে, 2 সপ্তাহ আগের ফলাফল দেখছি। এখন আমাদের যে লাস্ট কয়েকদিনের ভেতরে যে 1000 মৃত্যু হয়েছে এবং আমরা যে পরিমাণের ইনফেকশন দেখেছি, এই ইনফেকশনের ইফেক্ট কিন্তু আমরা আগামী 10 থেকে 14 দিন দেখতে পারি। তার মানে মৃত্যু কিন্তু আমরা দেখতে থাকবো। সংক্রমণ কমে গেলেও আমরা দেখবো যে মৃত্যু হচ্ছে, এটাই এক্সপেক্টেড। সো এখন পর্যন্ত যেটা বলা যাচ্ছে উইদিন আওয়ার যে সায়েন্টিফিক যে প্রিডিকশন, তার ভিতরেই রয়েছে মৃত্যু সংখ্যা বলেন অথবা সংক্রমণের সংখ্যা বলেন, এটা একটা হার্ড ব্রেক, বাট এটার ইফেক্ট পেতে অ্যাটলিস্ট আমাদেরকে 7 দিন সময় দিতে হবে। অনেক ধন্যবাদ। জি, ফলটা নিতে হলে 14 দিন সময় দিতে হবে। অনেক ধন্যবাদ ডাক্তার লেলিন চৌধুরী। আপনি আমি দেশের বাইরের একজনের অবজারভেশন নিলাম, আপনি দেশের বাইরে বসে দেশের ভিতরে বসে এটা দেখছেন, আপনি প্রতিনিয়ত এটা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, মতামত দিচ্ছেন। আমরা 7 দিনের কথা বারবার আসছে যে 7 দিনের পরে হয়তো সরকার আরও 7 দিন হয়তো বাড়াবে, আমার ধারণা সবাই এটা বলছে। বিশেষজ্ঞরা যে কমিটি করা হয়েছে তারাও পরামর্শ দিয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এই 7 দিন অপেক্ষাকৃত ভাবে এবার একটু কঠোরভাবেই পালন করা হচ্ছে, কিন্তু যদি খেয়াল করেন চতুর্থ দিন এসে কিন্তু রাস্তাঘাটে দেখবেন যে গাড়ি ঘোড়া বেশি বেড়েছে, অলিগুলোতে লোকজনের জটলা বেড়েছে। কিন্তু এই 7 দিনের পরে যদি আবার 7 দিন বাড়ানো হয়, তখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বাংলাদেশের জনগণকে আর ঘরে রাখা যায় না, তখন জনগণ বের হয়ে আসতে চায়। এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করা যাবে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। এই যে চ্যালেঞ্জটি, মানুষ ঘর থেকে ক্রমশ বের হচ্ছে, এর পেছনের দু তিনটি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে একটি অংশ মানুষ যারা এখন জনসংখ্যার সরকারি হিসেব অনুযায়ী 29% দারিদ্র সীমার নিচে যারা বাস করে, এদের একটি বড় অংশ দিনে আনে দিনে খায়, অর্থাৎ প্রতিদিন রোজগার করে তাদের খুন নিবৃত্তির জোগাড়টি হয়। এই মানুষজন 14 দিন ঘরে থাকার মতো তাদের খাবার এর জোগান নেই, ফলে তারা বের হবেই। ডক্টর অমর্ত্য সেন চমৎকার করে বলেন যে ক্ষুধার্ত মানুষের ঘরে খাবার পৌঁছে দাও, লকডাউন সফল হবে। আমরা বলি পৃথিবীতে সবচেয়ে বেপরোয়া হচ্ছে ক্ষুধার্ত মানুষ। যদি তাদের কাছে ন্যূনতম খাবার পৌঁছে দেওয়া যায়, তাদের ঘরে রাখা যাবে। খাবার পৌঁছে দেওয়া না গেলে ঘরে রাখা যাবে, এটি একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আপনি লক্ষ্য করেছেন আজকে ঢাকায় অন্য দিনের তুলনায় গাড়ি, প্রাইভেট কার বেশি বের হয়েছে। এদেশে যারা প্রাইভেট কার বা গাড়ি ব্যবহার করে তারা সাধারণত মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত। তাদের মধ্যে তাদের আত্মীয় স্বজনরা নানা জায়গায় ক্ষমতার গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত রয়েছে। তাদের মধ্যে একটি ধারণা কাজ করে আইন বোধহয় তাদের জন্য নমনীয় বা কম করে কার্যকর হয়, এই ভরসায় তারা অনেকেই গাড়ি নিয়ে বের হয়েছে। এবং তাদের জিজ্ঞেস করলেই প্রথমে তারা একটা রেফারেন্স দেওয়া শুরু করে, তার কোন ভাই সেক্রেটারি অথবা অ্যাডিশনাল সেক্রেটারি, কোন বোনের হাজবেন্ড পুলিশের বড় অফিসার বা সরকারের বড় মন্ত্রী অথবা ইত্যাদি ইত্যাদি শুরু করে। অর্থাৎ যারা ক্ষমতার কারণে নানাভাবে নিজেদেরকে সুবিধা প্রাপ্ত বা ক্ষমতায়িত মনে করে। আরেকটি হচ্ছে ক্ষুধার্ত জনগণ। এর সাথে দেখবেন দিন মজুর যাদের কাজ নাই, বেকার বা রিক্সাওয়ালা, তারা বের হয়েছে। আমরা গলিতে গলিতে আজকে দেখেছি ছোটখাটো দোকানগুলো গত 3 দিনের চেয়ে বেশি খুলেছে। এই সবগুলোর পেছনে কিন্তু প্রাত্যহিক যে নৈমিত্তিক যে অভাব বোধ বা প্রয়োজন, সেটি। ফলে বারবার আমরা একটা কথা বলেছি, লকডাউনটাকে তো পুলিশ, সেনাবাহিনী বা বিজিবি দিয়ে তো এটা আরোপ করানো যাবে না। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি দিয়ে একটি অংশ প্রয়োগ করা যায়, কিন্তু আরেকটা অংশ তো মানুষকে যুক্ত করতে হবে। সেই মানুষকে বা জনসম্পৃক্ততা বা ইংরেজিতে আমরা যেটাকে কমিউনিটি এনগেজমেন্ট বলি, সেই জায়গাটায় বাংলাদেশে নিয়মিত প্রাতিষ্ঠানিক কর্মসূচি অথবা কাঠামোগত কোনো আকৃতি কোনোভাবেই কিন্তু এটা গ্রহণ করা হয়নি, যেটি হচ্ছে বিচ্ছিন্নভাবে। ফলে হচ্ছে কি, একটু দীর্ঘ সময় বা 2 সপ্তাহের জন্য লকডাউন দেওয়া হলে সেটি ধরে রাখা কষ্টকর হয়ে যাবে। এজন্য আমরা বলছি আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রত্যেকটি পাড়ায়, মহল্লায়, এলাকায় জনপ্রতিনিধিদের উদ্যোগে সেই এলাকাটাতে বা পাড়াতে একজন জ্যেষ্ঠ মান্যবর ব্যক্তিকে কেন্দ্র করে বিভিন্ন পেশা এবং
শ্রেণীর মানুষকে, যেমন ধরুন ধর্মীয় নেতা, সামাজিক নেতা, সাংস্কৃতিক নেতা, রাজনৈতিক নেতা, তাদেরকে যুক্ত করে এবং কলেজ বিশ্ববিদ্যালয় পরে অথবা রাজনৈতিক কর্মী এদের স্বেচ্ছাসেবক হিসেবে গ্রহণ করে একটি ছোট গণতদারকি কমিটি গঠন করা হোক, যারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষকে বলবে বের হওয়া যাবে না, জরুরি প্রয়োজনে বের হলে মাস্ক পরতে হবে। দ্বিতীয় কথাটা বলবে যদি আপনার মাস্ক না থাকে আমরা সরবরাহ করব। এই জন্য সরকারের পক্ষ থেকে হয় 15 থেকে 20 কোটি মাস্ক কেনা উচিত, অথবা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মানুষকে মাস্ক দেওয়ার জন্য আহ্বান জানানো উচিত। তারা যদি ঘরে ঘরে প্রতিজন মানুষকে 2 থেকে 3টি কাপড়ের ধোয়া যায় এমন পুনঃব্যবহারযোগ্য মাস্ক সরবরাহ করে, তাহলে কিন্তু মানুষ মাস্ক পরতে দায়িত্ব বোধ করবে। তৃতীয় হচ্ছে প্রত্যেকটা বাড়িতে যাওয়ার সময় কিন্তু স্থানীয় লোকরা সবচেয়ে ভালো জানে কোন পরিবারটি অভাবে রয়েছে বা কোন পরিবারের অর্থনৈতিক অসুবিধা দেখা দিচ্ছে। সেই পরিবারগুলোকে 333 তে যোগাযোগ করে খাবারের ব্যবস্থা করে দেওয়া, অথবা প্রাতিষ্ঠানিক যোগাযোগ করে খাবার বা ন্যূনতম অর্থের ব্যবস্থা করা। এর মধ্যে যদি কোনো পরিবারকে কোয়ারেন্টাইনে রাখা হয়, সেই পরিবারের ওষুধ কেনা, বাজার করে দেওয়া ইত্যাদি কাজেও তারা সহায়তা করবে। এই কাজটি যদি আমরা প্রাতিষ্ঠানিকভাবে করতে পারি আমরা সফল হব। আশা করি শুনতে পাচ্ছেন যে আগের বক্তা যে ডাক্তার লেলিন চৌধুরী যেটা বলেছেন, আমাদের আসলে বাংলাদেশের প্রেক্ষাপট তো একটু ভিন্ন। এখানে গরিব মানুষ অনেক বেশি, দিন আনে দিন খায় অনেক মানুষ বেশি। এখানে ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা বা রিক্সাওয়ালা বা এই পরিবহন শ্রমিক, এগুলো অনেক বেশি। মানে চাহিদা মানুষের আসলে একদিন দুদিন কাজ না করলে অনেক মানুষের খাওয়া জোটে না। এই প্রেক্ষাপটে এই যে চ্যালেঞ্জগুলো দেয়া, লেলিন চৌধুরী যেটা বলেছেন যে জনসম্পৃক্ত বা জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করা, কিন্তু লন্ডনে নিঃসন্দেহে গরিব লোক আছে। সেখানে যে আপনাদের যে লকডাউন দিল, লন্ডনের অভিজ্ঞতাটা কি যদি একটু শেয়ার করেন। ধন্যবাদ। আসলে লেলিন ভাই যেটা বললেন যে কমিউনিটি এনগেজমেন্টের মানে ব্যাপক অভাব দেখা যাচ্ছে বাংলাদেশে। একটা এলাকার কে গরিব এটা জানে ওই এলাকার মেম্বার, ওই এলাকার চেয়ারম্যান, ওই এলাকার ডিসি এটা জানে না। সো আমি মনে করি যে আমাদের জনপ্রতিনিধির এনগেজমেন্ট থাকলে বাংলাদেশে কাজটা সুবিধা হতো। আমি ওইটা নিয়ে কথা বলছি না, ইউকের কথাটা বলি। ইউকেতে লকডাউন দেওয়ার আগে প্রথম প্ল্যান করা হয় যে লকডাউন দেওয়া যাদেরকে বলছি যে বাসা থেকে বের হওয়া যাবে না, যাদেরকে বলছি যে রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে, যাদেরকে বলছি যে অফিসে যাওয়া যাবে না, সো তাদের কি হবে? সো তাদের বিভিন্ন ভাবে গভর্নমেন্ট মেইনটেইন করছে। যারা খুব এভারেজ মানে যেটাকে বলা হয় যে দিন আনে দিন খায়, ধরেন একজন ট্যাক্সি ড্রাইভার, সে প্রতিদিন তার ট্যাক্সি চালাতে হয়, তারপর থেকে যে 2000 পাউন্ড সে ইনকাম করে বা 1600 পাউন্ড ইনকাম করে, তাতে তার সংসারটা চলে। তার সংসারে 3 জন মানুষ রয়েছে বা 5 জন মানুষ রয়েছে। তার ট্যাক্সি যদি বন্ধ করতে হয় সে কিভাবে থাকবে? তো গভর্নমেন্ট এটা আমাদের এখানে যে একটা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস বা সোশ্যাল সিকিউরিটি সার্ভিস রয়েছে, তার মাধ্যমে তার টাকাটা ওই দিন থেকেই দেওয়া শুরু করে, সামটাইমস ইন অ্যাডভান্স টাকা দেওয়া শুরু করে যেটা তার লাগবে। এটা হইতেছে যাদের রেগুলার টাকা প্রয়োজন, মানে প্রতি মাসে প্রতি সপ্তাহে যাদের টাকা দরকার, তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট ইন্টেনসিভ দিচ্ছে ঠিক যেই রিকোয়ারমেন্ট লাগে সেটা। যারা চাকরি হারাচ্ছে, অনেকে আছে কিন্তু চাকরি হারাচ্ছে, তাদেরকে ফার্লো স্কিমে নিয়ে আসছে। ফার্লো স্কিমটা হচ্ছে যে যারা চাকরি হারাচ্ছে তাদেরকে আপাতত ভাবে বাঁচিয়ে রাখার জন্য 80% স্যালারি গভর্নমেন্ট থেকে দিয়ে তাদেরকে রাখা হয়। এখন পর্যন্ত ফার্লো স্কিম চলছে, পর্যায়ক্রমিক ভাবে ফার্লো স্কিমটাকে আবার উইথড্র করা হচ্ছে এবং তাদেরকে স্বাভাবিক চাকরিতে নিয়োগ করা হচ্ছে। আরেকটা যে গ্রুপ, সেটা হচ্ছে আপনার যে আপনার বাসায় যারা থাকবে, তারা যারা বিভিন্ন রকমের রেস্টুরেন্টে কাজ করে, রেস্টুরেন্ট গুলো বন্ধ, তারা কিভাবে কাজ করে, এদের জন্য আলাদাভাবে টাকা দেওয়া হচ্ছে যাতে করে তারা সামহাউ বেঁচে থাকে। সো এই যে ইন্টেনসিভের ব্যবস্থা আগে করা হলো, তারপরে লকডাউনের আউটলাইন গভর্নমেন্ট ঘোষণা দিল এবং সেভাবেই লকডাউনটা চলে। বাংলাদেশে এর ব্যাপক অনুপস্থিতি দেখা যাচ্ছে। বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে, প্রশাসনিক শক্তির ব্যাপারটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। অবশ্যই প্রশাসনিক শক্তি দিয়ে 3 দিন 4 দিন 5 দিন মানুষকে আটকে রাখা যায়, কিন্তু মানুষ যখন খেতে পারবে না, মানুষ যখন ক্ষুধার্ত হয়ে যাবে, যখন তার
বাসায় রান্না করার এক মুঠো চাল থাকবে না, যত শক্তি আপনি প্রয়োগ না করুন না কেন, সে বের হবেই, সে ল ভাঙবেই। সেটা বাংলাদেশে শুধু এটা হচ্ছে তা না, এটা ইউকেতেও হচ্ছে। ইউকেতে যদি এই যে স্কিমগুলোর কথা বললাম এটা না থাকতো, কেউ কথা শুনতো না, সবাই রাস্তায় বের হয়ে যেত। সো বাংলাদেশে আমি এর আগে অনেকবার বলেছি যে আমাদের ভিতরে একটা খুবই একটা অভাব দেখা যাচ্ছে, যে এই যে 23 কোটি টাকার কথা বললেন, এই 23 কোটি টাকাটা কিভাবে দেওয়া হবে, কবে দেওয়া হবে এবং টাইমলি দিতে হবে। লকডাউনের আগে এই ব্যবস্থাগুলো রেডি করতে হবে। আমার কাছে সবসময় মনে হচ্ছে বাংলাদেশে, এটা মনে হয় বাংলাদেশে, আমিও জানি, আমি তো বাংলাদেশি নেচার, যে আমরা 3 সপ্তাহ 4 সপ্তাহ 5 সপ্তাহ আগে প্ল্যানিং করি না। আমরা সামনে সমস্যা আসে তারপর প্ল্যানিং করি, কিন্তু এখন যেটা হচ্ছে আমাদেরকে এই প্যান্ডেমিকের আগে দৌড়াতে হবে এবং সকল প্ল্যান আগে রেডি করতে হবে। ইভেন ভ্যাকসিনের ক্ষেত্রেও তাই হচ্ছে, ভ্যাকসিন এসে বসে আছে। ডাক্তার মেহেদী আকরাম, আমরা আপনাকে এখানে থামাই যে ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা, ভ্যাকসিন নিয়ে আমি আলাদা করে আপনাকে প্রশ্ন করব। আমি ডাক্তার লিলিন চৌধুরী, আপনি যে প্রসঙ্গটা তুললেন, এবং এইটাই এখন একটা ভাইটাল ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, যে মানুষকে ঘরে রাখতে হলে, লকডাউন কার্যকর করতে হলে যারা দিন আনে দিন খায় তাদের ঘরে খাবার পৌঁছে দিতে হবে, অথবা টাকা পৌঁছে দিতে হবে যাতে তারা খাবারটা কিনে খেতে পারে। আমরা বারবার, এই যে 1.5-2 বছর হয়ে গেল, বারবার আপনারা বলছেন যে, যেমন মেহেদী আকরাম বলছেন যে প্যান্ডামিক বা করোনা ভাইরাসের আগে দৌড়াতে হবে। আমরা সব সময় যখন সমস্যা বা লকডাউন একটা দিচ্ছি, তারপর হয় কার্যকর হচ্ছে বা আধা কার্যকর হচ্ছে, তারপরে আমরা খাবার কেনার জন্য টাকা বরাদ্দ দিচ্ছি, কবে তারা পাবে কি পাবে না, একবার যখন টাকা দেওয়া হলো দেখা গেলো যে লিস্ট তালিকা ঠিক নাই। এই যে নানাবিধ সমস্যা, এই সমস্যা থেকে কিন্তু আমরা শিক্ষাও নিচ্ছি না। আবার রাজনীতিবিদ বা কমিউনিটি এনগেজমেন্টের কথা বারবার আপনারা বলছেন, সেটারও তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ধন্যবাদ। একটি কথা তো ঠিক যে করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে হবে বিজ্ঞান ভিত্তিক কার্যক্রম গ্রহণ করে। বিজ্ঞানের প্রথম বিষয়টা কি, সমস্যাটাকে বিশ্লেষণ করে কোথায় কোথায় প্রতিরোধ করতে হবে সেই জায়গাটা ঠিক করা, এবং কি কি ভাবে। আমাদের করোনা প্রতিরোধ যেটি বারবার হচ্ছে সেটি হচ্ছে অ্যাডহক ভিত্তিতে আমরা কাজ করছি, অর্থাৎ কিছু একটা ঘটছে আমরা রিয়্যাক্ট করছি। আমরা প্রোঅ্যাক্ট যেটা, আমরা এটিকে মানে ধরুন মহামারীটা কতদূর আমাদেরকে প্রভাবিত করবে বা আমাদেরকে আক্রান্ত করবে, সেরকম একটি ইংরেজিতে বলা হয় এপিডেমিক প্রজেকশন। মহামারীর একটি প্রাক্কলন করে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য কোথায় কোথায় আমরা কি পরিকল্পনা প্রয়োগ করব, সেই পরিকল্পনাগুলো প্রয়োগ করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হবো, সেই বাধাগুলো দূর করার জন্য কি কি করব। এই যে কাজগুলো এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত এরকম কোনো পরিকল্পনা কিন্তু আমরা তৈরি করিনি। আমাদের বারবার যে জিনিসটি মনে হয়, কেন যেন কর্তৃপক্ষ মনে করে যে এভাবে যেভাবে এখন রিয়্যাক্ট করতে করতে আমরা যাচ্ছি, এভাবে করতে করতে একটা সময় করোনা চলে যাবে, আমরা করোনা মুক্ত হব। কিন্তু বিষয়টা তো সেরকম না। করোনা প্রতিরোধ একটি বিজ্ঞান, এবং বিজ্ঞান কিন্তু কখনো মানে রিয়াকশনের উপরে, প্রতিক্রিয়া দ্বারা হয় না। বিজ্ঞানটা নির্ধারিত থাকবে সে কি করবে কি করব না। যেমন ধরুন 7 দিনের লকডাউন চলছে, বলা হচ্ছে লকডাউনটা বেড়ে যেতে পারে, মানে বাড়তেও পারে নাও পারে। এখন 7 দিনের লকডাউন আমি কেন দেবো? যার শরীরে ধরা গেল আজকের দিনে করোনা ভাইরাসটি প্রবেশ করলো, পরবর্তী 14তম দিন পর্যন্ত সে রোগের লক্ষণটি তৈরি করতে পারে। অতএব করোনার লকডাউনের প্রথম ধারণা কি, মানুষকে চলাচল করে তার শরীর থেকে অন্য একজনের শরীরে যেন ভাইরাসটি যেতে না পারে সেটি নিশ্চিত করা, অর্থাৎ জনচলাচল নিশ্চিত করা। কতক্ষণ নিশ্চিত করা? যতক্ষণ পর্যন্ত একজন মানুষের শরীরে ভাইরাসটি বেঁচে থাকে বা সুপ্ত থাকে, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইনকিউবেশন পিরিয়ড, বাংলায় বলি সুপ্তিকাল, সেই সময়টি আলাদা করতে হবে। দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় কাজটা হচ্ছে এই সময়ে যখন মানুষজন ঘরে বসে আছে, আলাদা আছে, অনেক বেশি সংখ্যক পরীক্ষা করে কার কার শরীরে ভাইরাস আছে তাদেরকে আমরা চিহ্নিত করে তার অবস্থা অনুযায়ী তাকে হয় কোয়ারেন্টাইনে, না হয় আইসোলেশনে, না হয় চিকিৎসার অধীনে নেব। এখন কোয়ারেন্টাইনে নিতে গেলে কতদিন? 14 দিনের কোয়ারেন্টাইনে আমি নেব। একটি বাড়িতে একজনকে আমরা পেলাম যে সে করোনা ভাইরাসবাহী, তার ফ্যামিলিকে 14 দিন কোয়ারেন্টাইনে নিব। সেই ফ্যামিলি 14 দিন তার বাজার ঘাট কে করে দেবে, তার ওষুধ কি কিনে দিবে, সেই ব্যাপারটা তখন নিশ্চিত করতে হবে। অথবা যদি সে পরিবারটি অর্থনৈতিক ভাবে টানপোড়েনগ্রস্ত হয়, ওই 14 দিন তার খাওয়ার আয়োজনটা আমার করতে হবে, তাহলে সে ঘর থেকে বেরোবে না। এখন এই কাজগুলি না করে আমরা শুধু নির্দেশ জারি করব। দেখুন, নির্দেশ জারি করে তো মানুষকে আপনি তার যে বেসিক মূল যে চাহিদাগুলো,
খাবার, সেই জায়গাটা তো সমাধান করতে পারবেন না। অতএব সমস্যাটাকে সমাধানের দিকে যেতে হবে। দ্বিতীয় কথা দেখুন, আমরা বারবার কমিউনিটি এনগেজ বা জনসম্পৃক্ততার কথা বলছি। এই দেশের মানুষ কিন্তু এখন পর্যন্ত যতগুলো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী তার ত্রাণ তহবিলে করোনার জন্য মাস্ক, খাদ্য, অর্থ সহ মানুষকে দান করতে আহ্বান জানায়। দেখুন, আমি নিশ্চিত যে প্রচুর পরিমাণ লোকজন সেখানে অনেক কিছুই দেবে। তার সাথে করোনা প্রতিরোধের জন্য থোক বরাদ্দ, সোশ্যাল সেফটি নেটওয়ার্কের জন্য যে বরাদ্দ ইত্যাদি মিলে কিন্তু যদি আমরা পরিকল্পনা করতাম, অন্তত যার যে পরিবারে খাবার নাই তাকে 2 থেকে 2.5 বেলা দুটি খাওয়ার ব্যবস্থাটা তো করতে পারতাম। আমরা জানি যে বাংলাদেশে ন্যূনতম খাবারের জন্য পৃথিবীর প্রচুর দেশের চেয়ে খুব কম টাকা লাগে। সেই ব্যবস্থাটা কিন্তু আমরা করিনি, এবং যখনও করার কথা হয়েছে দেখা গিয়েছে করোনা কাল মানে ওই সময়ের তীব্রতা অতিক্রান্ত হওয়ার পরে তাদেরকে টাকা দিয়েছি। এটা করে লাভ নাই তো, যখন ক্ষুধার্ত মানুষের পেটে খাবার পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে, এবং এটি মানুষকে ছাড়া সম্ভব না। দেখুন ডক্টর লেনিন চৌধুরী, যে এইটা আপনার কাছে আবার আসবো, এখানেই তো বারবার এই কথাগুলোই বলা হচ্ছে, আপনারা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন, কিন্তু এইটা থেকে আমরা এই যে একটা ছকে পড়ে গিয়েছি, এইটার থেকে আমরা কিন্তু বের হতে পারছি না। আপনি ঠিকই বলেছেন যে এরক ভিত্তিতে ব্যবস্থা নেওয়া। আমি যদি এখন খন্দকার মেহেদী আকরাম আপনার কাছে আসি, এই যে যেমন করোনা একটা বলছেন যে করোনা মোকাবেলা একটা বিজ্ঞান, সেটা যদি হয়, এবং আমরা দেখছি যে ইউকে বা যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশে যে এই বৈজ্ঞানিক ব্যবস্থা নিয়ে যে করোনা মোকাবেলা করেছে এবং খাবার মানুষের কাছে পৌঁছে দিয়েছে, আপনি বলেন যে বিভিন্ন স্কিমের মাধ্যমে পৌঁছে দিয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা এডহক ভিত্তিক দেখছি, কিন্তু দীর্ঘমেয়াদী যে নেওয়া হচ্ছে না। অন্যান্য দেশে যেমন আপনার ইউকেতে যেটা দীর্ঘমেয়াদী কিভাবে চিন্তাভাবনা করেছে, সেটা যদি একটু শেয়ার করেন তাহলে মনে হয় আমরা একটু জানতে পারবো যে আসলে অন্যান্য দেশের সাথে বাংলাদেশে আসলে মানে ব্যবস্থাপনার দিক থেকে কোথায় ত্রুটিটা হচ্ছে। না, সায়েন্সের মেন ব্যাপারটাই হচ্ছে যে আমরা কিছু তথ্য উপাত্ত সাথে নিয়ে আমরা প্রজেকশন করব, সেই প্রজেকশন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সো যে সায়েন্টিফিক কমিটি আছে আপনার ইউকেতে, এখানে আমাদের চিফ সায়েন্টিফিক অফিসাররা রয়েছেন 2 জন, তার সাথে অ্যাডভাইজার রয়েছে বিভিন্ন ইনস্টিটিউটে। আপনারা জানেন যে ইম্পেরিয়াল কলেজ, কিংস কলেজ, এরা যথেষ্ট ভূমিকা পালন করছে শুধুমাত্র এই ম্যাথমেটিক্যাল মডেলিং এবং প্রজেকশনের উপর। ফাইন্যান্সিয়াল দিকটা দেখছে আপনার ফাইন্যান্সিয়াল ফ্যাকাল্টি। সো সবকিছু মিলিয়ে তারা বিভিন্ন রকমের অ্যাডভাইস দিচ্ছে গভর্নমেন্টকে, এবং যুক্তি সহকারে, এবং বিশিষ্ট ব্যক্তিরাই দিচ্ছে যারা এই বিষয়ে এক্সপার্ট। এবং যখন এই তথ্যগুলো দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে ডিসিশন শুড বি মেড বেসড অন ডেটা, এই ডেটার উপরে বেস করে ডিসিশনগুলো মেড করা হচ্ছে। এখন আপনি বললেন যে অ্যাডহক ভিত্তিটা আমি আরেকভাবে বললাম যে আমাদের যে সমস্যাটা সামনে আসে আমরা সেই সমস্যার সমাধান করি, বাট এটা এই প্যান্ডেমিক কে ফাইট করার মতো যুক্তিযুক্ত কোনো ব্যাপার না। আসলে সবকিছুর ক্ষেত্রে একটা প্ল্যানিংটা যেটা বলা হয় অ্যাটলিস্ট 1 বছরের প্ল্যানিং সবাই করে। বাংলাদেশে যে প্যান্ডেমিক, এই প্যান্ডেমিকের জন্য যে প্ল্যানিং, এটা 2 ধরনের প্ল্যানিং থাকে, একটা হচ্ছে ইমিডিয়েট প্ল্যানিং, একটা হচ্ছে রিমোট প্ল্যানিং। রিমোট প্ল্যানিং এর জন্য একটা গ্রুপ থাকবে, তারা রিমোট প্ল্যানিং করবে, তাদের উপর কোনো আর্জেন্ট এমার্জেন্সি কোনো ফাংশন থাকবে না, তারা রিমোট প্ল্যানিং করবে যে 5 বছর আগামী 5 বছর বাংলাদেশে এই আফটার ইফেক্টটা কিভাবে সমাধান করবে। আর একটা কমিটি থাকবে, তারা হচ্ছে ইমিডিয়েট প্ল্যানিং করবে। ইমিডিয়েট প্ল্যানিং মানে হচ্ছে যে আগামী 5-6 মাস আমরা কিভাবে ম্যানেজ করব সবকিছু, আমাদের যে তৃতীয় ওয়েভ চলছে আমরা পরবর্তী ওয়েভ কিভাবে ম্যানেজ করব। এবং সেক্ষেত্রে যে ডিসিশন মেকিং, আপনি তো দেখছেন 7 দিন লকডাউন, এতেই বোঝা যায় যে আমরা 14তম দিনে কি হবে আমরা জানি না, হয়তো জানি কিন্তু গুরুত্ব দিচ্ছে না, হয়তো বসে আছি যে 7 দিন পরে কি হবে তার উপর ডিসিশন নিব না। 7 দিন পরে কি হবে আমাদের সায়েন্স তো বলে দিচ্ছে, এটা তো ক্লিয়ার কাট। এটা তো আর আমরা এখন ফার্স্ট ইয়ারে নেই, আমরা এখন সেকেন্ড ইয়ারে আছি। সো এখন আমাদেরকে বোঝাই যাচ্ছে যে 7 দিনের লকডাউন আসলে কিছু হয় না, এখানে 14 দিনের লকডাউন, তারপরে পর্যায়ক্রমিক ভাবে লকডাউন শিথিলতা যদি প্রয়োজন পড়ে, কিন্তু সেটাও হচ্ছে না। আমাদের হুট করে লকডাউন দেওয়া হয়, হুট করে লকডাউন তুলে নেওয়া হয়। আমাদের ভেতরে যে পর্যায়ক্রমিক ভাবে লকডাউন তুলে দেওয়া অথবা মানুষের ভিতরে স্বাস্থ্যবিধিটাকে একদম ইন্টিগ্রেট করে দেওয়া,
এটা করা হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যখন লকডাউন দেওয়া হয় তো এক্সট্রিম, আবার লকডাউন যখন ছেড়ে দেওয়া হয় তো একদম নর্মাল, এইভাবে করে আমরা একের পর এক ওয়েভ দেখবো এবং ওয়েভের ফ্রিকোয়েন্সি আরো বাড়তে থাকবে। এই ভাইরাস অটোমেটিক যাবে না। আমরা যেখানে দেখছি ইউকে তেও এই ভাইরাস যাচ্ছে না, ইউকে তে মানুষ বাঁচছে শুধুমাত্র ভ্যাকসিনেশন এবং আমাদের যে ইমিউনিটি এর উপরে। হার্ড ইমিউনিটি এখন ডেভেলপ করে গেছে ইউকে তে। আমরা ইনফেকশন হচ্ছে তার কারণ হচ্ছে যেহেতু এটা নিউ ভ্যারিয়েন্ট, সো ভ্যারিয়েন্টকে প্রিভেন্ট করছে ভ্যাকসিন। বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে প্ল্যানিং এর প্রচন্ড পরিমাণে অভাব রয়েছে। এবং আমার কাছে আমি এখনো জানি না কেন এমন করা হচ্ছে। আমি যথেষ্ট ওয়াকিবহাল যে বাংলাদেশে যথেষ্ট এক্সপার্ট রয়েছে এই বিষয়ে যারা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করে। সো আমার কাছে অ্যান্সার নাই যে কেন এমন হচ্ছে। সামনে যে কোরবানির ঈদ, হাট এবং মানুষ বাড়িতে যাওয়া, গ্রামের বাড়িতে যাওয়া, এই জায়গাটা কি ব্যবস্থাটা নেওয়া যেতে পারে বা কি সতর্কতা নেওয়া দরকার? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কোরবানির ঈদটা কেমন হবে এটি চূড়ান্তভাবে নির্ভর করবে এই সপ্তাহ এবং আগামী সপ্তাহের সংক্রমণের ধরনের উপর। যদি আমরা লকডাউনটাকে এখন যেভাবে চলছে এভাবে জারি রাখতে ব্যর্থ হই, তাহলে কিন্তু সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে না। তখন কোরবানির ঈদ আমরা কিভাবে করব না করব সেটি একটা ভিন্নতর প্রশ্ন হয়ে দাঁড়াবে। আর যদি এই অবস্থায় চলতে থাকে, মানে সঠিকভাবে আমরা লকডাউনের শর্তগুলো পালন করি, তাহলে 2 সপ্তাহ পরে কোনো ব্যত্যয় বা দুর্ঘটনা না ঘটলে সংক্রমণের ধারাবাহিকতাটা ধীরে ধীরে হার কমে আসতে থাকবে। তখন আমরা কোরবানির কথাটা ভাববো। কিভাবে ভাববো? গত বছর কোরবানির ঈদে বাংলাদেশে যত কোরবানির পশু বিক্রি হয়েছিল তার 4 ভাগের 1 ভাগ বিক্রি হয়েছিল ডিজিটাল প্ল্যাটফর্মে। বাকি 75% বিক্রি হয়েছিল সেটি হাটে বা এভাবে, মানে বাস্তবে আর। তাহলে এবার আমাদের লক্ষ্য থাকা উচিত যে আমরা অন্তত গবাদি পশুর, কোরবানির পশুর 50 ভাগ আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কেনাবেচা করব। এবং যদি সরকার একটু ভালো মতো একে প্রণোদিত করে তাহলে কিন্তু এটি সম্ভব। কারণ ইতিমধ্যেই গত 15-16 মাসে বাংলাদেশের মধ্যবিত্ত, উচ্চবিত্ত এবং শিক্ষিত একটি অংশ কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছে। তারা কিন্তু এখন ডিজিটাল প্ল্যাটফর্মে মাছ, মুরগি, শাকসবজি কেনা শুরু করেছে। এটি একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, তারপরে যদি হাট বসাতে হয়, আমার খুব স্পষ্ট কথা থাকবে, হাটটা এমন জায়গায় বসাতে হবে যেটি শহর থেকে একটু দূরে ফাঁকা জায়গা। যেমন টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে প্রচুর জায়গা, সেখানে যদি গরুর হাট বসানো হয়, একটি গরু থেকে আরেকটা গরুতে দূরত্ব রাখা যাবে। এবং সেখানেও ব্যাপার রয়েছে, নির্ধারিত করে দিতে হবে কারা হাটে যেতে পারবে, কারা পারবে। যেমন ধরুন, প্রথমত যারা টিকা নিয়েছে তাদেরকে হাটে যেতে উৎসাহিত করা হবে, অন্যদের না। যদি অন্যরা যেতে চায়, যাদের কোমরবিডিটি রয়েছে, তাদেরকে হাটে যেতে উৎসাহিত করা যাবে না, তাদেরকে নিরস্ত করতে হবে। এরকম কতগুলো কৌশল গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত যে ব্যাপারটি, সেটা হচ্ছে যে কোরবানিটাকে আমরা কিভাবে দেব না দেব এই ব্যাপারে ধর্মীয় যে আমাদের নীতি নির্ধারকরা রয়েছেন, সিদ্ধান্ত যারা গ্রহণ করেন, তাদের সাথে একটি ব্যাপক বুদ্ধিভিত্তিক আলোচনা করা উচিত। করোনা ভাইরাসের যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের উপর ভিত্তি করে। ধরুন, আমি অথবা ডক্টর আকরাম যদি আজকে কোরবানি নিয়ে কোনো কথা বলি, সেটা কিন্তু খুব বেশি গ্রহণযোগ্য হবে না মানুষের কাছে। কিন্তু আমাদের ইসলামিক পণ্ডিতগণ যদি কথা বলে, সেটা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য হবে। অতএব কোরবানি সংক্রান্ত স্বাস্থ্য বিধি মানা, কিভাবে কোরবানি দেওয়া যাবে ডিজিটাল প্ল্যাটফর্ম, শহর থেকে দূরে, এবং কোরবানিতে যত বেশি মানুষের নিরাপত্তার দিকটা দেখা হবে, কোরবানির তত বেশি তাৎপর্যমণ্ডিত হবে। ডাক্তার ললিত চৌধুরী, তার মানে আপনি যেটা বলছেন যে এটা আরো তো এই 1 সপ্তাহ, আরো 1 সপ্তাহ পরে যদি লকডাউন বাড়ানো হয়, যদি পরিস্থিতি ভালো হয়, তাহলে কোরবানির পরিস্থিতি একরকম চিন্তা হবে, কোরবানি নিয়ে পরিস্থিতি খারাপ না হলে আর এক রকম করে চিন্তা করতে হবে। সেক্ষেত্রে ইসলামিক চিন্তাবিদদের পরামর্শ নেওয়া যেতে পারে। ডাক্তার খন্দকার মেহেদী আকরাম, আপনি যদি আমাকে একটু বলেন যে আপনি করোনা টিকার কথা বলছিলেন। এখন টিকা ধরেন লন্ডনে বা যুক্তরাজ্যে যেটা হয়েছে, আপনি বলেছেন যে যুক্তরাজ্যের করোনা টিকার জন্যে ওখানে হার্ড ইমিউনিটি বা ওখানে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখেন, আমরা টিকা ব্যবস্থাপনা কিন্তু যেভাবে আমরা সরকার চিন্তা করেছিল সেটা হোঁচট খেয়েছে, সেটা হয়নি, দেয়া হয়েছে। আবার করোনা
আমরা কিছু টিকা পেয়েছি, 45 লাখ টিকা এখন আছে আমাদের হাতে, টিকা দেওয়াও শুরু হয়েছে। কিন্তু যে গতিতে দেয়া হচ্ছে এবং যে টিকা পাওয়ার সম্ভাবনা আছে সেটাকে কতটা মানে কার্যকর মনে করছেন? স্বাভাবিকভাবেই বাংলাদেশে টিকা কার্যক্রম সুন্দরভাবে শুরু হলেও মাঝপথে কিন্তু হোঁচট খেয়েছে। তার প্রধান কারণ হচ্ছে যে আপনার ইন্ডিয়ার ব্যাপক খারাপ পরিস্থিতি এবং আমাদের একটি সোর্সের উপরে নির্ভরশীলতা। এই কারণেই কিন্তু আমরা এই হোঁচটটা খেয়েছি। সো হোঁচটের কথা চিন্তা করার আগে এখন যেটা দরকার যে সীমিত সংখ্যক ভ্যাকসিন আমাদের হাতে আছে, পূর্বের কথা বাদ দিলাম, এখন আমাদের হাতে 56 লক্ষ ডোজ ভ্যাকসিন রয়েছে। এই 56 লক্ষ ডোজ আমরা কাকে দিব? আমাদেরকে আমি আমার ইউকে থেকে যেটা শিখেছি যে ভ্যাকসিন প্রায়োরিটাইজেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যখন ভ্যাকসিনের ঘাটতি থাকে। ইউকের মতো একটা দেশ, প্রথমত ছোট দেশ, অল্প জনসংখ্যা, তারপরে এত ভ্যাকসিন, তারপরও তারা বলছে তাদের ইউকেতে প্রথম দিকে কিন্তু ভ্যাকসিনের ঘাটতি ছিল, এবং ঘাটতি যখন ছিল তখন তারা প্রায়োরিটাইজেশনের মাধ্যমে ভ্যাকসিন দিয়েছে। শুধুমাত্র যে মানুষের প্রায়োরিটাইজেশন করেছে তা না, ডোজিং এর প্রায়োরিটাইজেশন করছে। এবং বিশ্বব্যাপী এবং তাদের যে অ্যাপ্রোচ যে 12 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়া, যেটা এখন ইন্ডিয়া অ্যাডপ্ট করেছে, এটা সমাদৃত হয়েছে, WHO দিয়ে হয়েছে এবং পরবর্তীতে কানাডাও এটা ফলো করেছে। সো বাংলাদেশে সীমিত সংখ্যক ভ্যাকসিন আমরা কাদের দিব? যাদের করোনা হলে মারা যাচ্ছে আমরা তাদের এই ভ্যাকসিন দিব। এটা আমি আমার যতটুকু আমার আন্ডারস্ট্যান্ডিং তাতে আমি মনে করি। তো আমাদের এখন পর্যন্ত দেখা যাচ্ছে 60 আপ যাদের বয়স তারাই অর্ধেকের বেশি তারা মারা যাচ্ছে। এবং স্বাভাবিকভাবে যদি আপনি আরেকটু স্পেসিফিকলি দেখেন, যাদের বয়স 60 থেকে 70 বা বেশি, তারা যদি করোনায় সংক্রমিত হয় তাদের ভিতরে মৃত্যু হার 25% ওপরে, যেখানে ওভারঅল মৃত্যুর হার হচ্ছে 1.5%। আর আমি যদি 20 থেকে 30 বছর বয়সের মানুষকে ভ্যাকসিন প্রায়োরিটাইজেশন করি, তাদের ভিতরে মৃত্যুর হার একেবারে নাই বললেই চলে, 2-1টি আনফরচুনেটলি মারা যাচ্ছে। সো আমার হাতে রয়েছে 56 লক্ষ ডোজ ভ্যাকসিন। আমি 56 লক্ষ ডোজ ভ্যাকসিন কাদের দিব? আমি দিব এই তৃতীয় ওয়েভ বা সামনে যে ওয়েভ আসছে তাতে সংক্রমিত হওয়ার পর যারা মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে। সো কিন্তু এটা যখন রেজিস্ট্রেশন হচ্ছে, এই রেজিস্ট্রেশনে কিন্তু বয়সটা তারা উল্লেখ করছে। এই বয়সটা যখন তারা উল্লেখ করছে তখন কিন্তু অটোমেটিক সিস্টেমে একটা সফটওয়্যার অটোমেটিক সিস্টেমে এই তালিকাটা করে ফেলতে পারে প্রতিটা রিজন ওয়াইজ যে কারা কারা 60-এর উপরে, এবং তার সাথে প্লাস অ্যাডিশনাল কাদের ডায়াবেটিস আছে, প্লাস তার সাথে কারা অধিক ঝুঁকিপূর্ণ, যেমন হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, অটোইমিউন ডিজিজ অথবা ওভারওয়েট। এই জিনিসগুলো যখন করার পরে প্রতিটা জেলা ভিত্তিক যখন আমরা তাদেরকে ভ্যাকসিন দিব, অ্যাকচুয়ালি তাদেরকে আমরা মুক্ত করে ফেললাম মৃত্যু থেকে। এই এভিডেন্স কিন্তু আমাদের এখন ইউকেতে রয়েছে। ইউকেতে মৃত্যু কমাতে পেরেছে শুধুমাত্র এই প্রায়োরিটাইজেশনের মাধ্যমে, ভ্যাকসিন প্রয়োগে। আমার কাছে মনে হয় বাংলাদেশে এখন এই প্রায়োরিটাইজেশনের মাধ্যমে যারা ঝুঁকিপূর্ণ তাদেরকে ভ্যাকসিন দেওয়া, আর যারা কম ঝুঁকিপূর্ণ তাদেরকে স্বাস্থ্যবিধির ভিতরে এনে তাদেরকে রক্ষা করা। অনেক ধন্যবাদ ডক্টর মেহেদী আকরাম, চমৎকার কথা বলেছেন। আমি ডক্টর লেলিন চৌধুরী, আপনার কাছে আমি একটু এই প্রসঙ্গে আপনার মন্তব্য চাইবো। বাংলাদেশে যে টিকা ব্যবস্থাপনা, অগ্রাধিকার ঠিক করা, এই বিষয়ে যেটা ডক্টর খন্দকার মেহেদী আকরাম বলেছেন, আপনার এই বিষয়ে মন্তব্য চাইবো, আপনার চিন্তা ভাবনা কি? আচ্ছা, প্রথম কথা, বাংলাদেশের টিকা ব্যবস্থাপনার একটা বড় দুর্বলতা হচ্ছে একটি অংশের মানুষকে টিকা নেয়ার থেকে বিরত রাখা বা বাইরে রাখা হয়েছে। ধরুন একটা বিশাল জনগোষ্ঠী যারা অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারে অভ্যস্ত না, তাদের অ্যান্ড্রয়েড ডিভাইস থাকলেও এর দ্বারা রেজিস্ট্রেশন করতে পারে না, আমরা বলি টেকনোলজিক্যালি ইলিটারেট এই মানুষগুলো, এবং কিছু বয়স্ক মানুষ যারা টেকনোলজি হ্যান্ডেল করতে পারে না, যারা নিজেরা রেজিস্ট্রেশন করতে পারে না, অন্যের সাহায্য দরকার। এই মানুষগুলো কিন্তু অটোমেটিক্যালি মানে স্বয়ংক্রিয়ভাবে টিকার রেজিস্ট্রেশনের বাইরে রাখা হয়েছে। এটি একটি নেতিবাচক দিক। ফলে দেখা গিয়েছে 35 বছরের তরুণ মানুষটি ভ্যাকসিন নিয়েছে, কিন্তু 65-70 বছরের মানুষটি যেহেতু তার বাড়িতে সে এবং অন্যরা কেউ অ্যান্ড্রয়েড ফোনে রেজিস্ট্রেশন করতে পারেন, তারা নিতে পারে না। এই একটা ব্যাপার রয়েছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা টিকার ক্ষেত্রে যদি দুইভাবে বলি, লজিক্যাল ইউজ, টিকার যৌক্তিক ব্যবহার হচ্ছে যারা মারা যেতে পারে তাদেরকে বাঁচিয়ে রাখা। আরেকটা অংশ হচ্ছে যে যারা হচ্ছে জাতির জন্য ইনভেস্টমেন্ট, যাদেরকে সিকিউর করলে পরবর্তী আমাদের জীবনটা, আমাদের দেশটা উন্নত হবে। তার মধ্যে একটি হচ্ছে
ছাত্র সমাজ, যাদেরকে আমরা প্রায় অনেক 15 মাসের মতো যাদেরকে আমরা পড়াশোনার বাইরে রেখেছি, এবং আমি জানি না যে হয়তো করোনার মৃত্যু একদিন থেমে যাবে, কিন্তু জাতির যে ক্ষতি হলো সেটি কিভাবে ঠিক মানে পুষিয়ে নেওয়া যাবে আমি জানি না। তো এদের একটি অংশ, এদেরকে আবার ভাগ করতে হবে। যেমন ধরুন, যার 2 মাস পরে অনার্স ফাইনাল পরীক্ষা, তাকে আমি আগেই টিকাটা দেব। যার ধরুন বিদেশে পড়াশোনার জন্য সে একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হয়েছে, টিকা না পাওয়ার কারণে যেতে পারছে না, তাকে আমার টিকাটা আগে দেওয়া উচিত। তো যার এসএসসি পরীক্ষা 2 মাস পরে, তাকে আমার টিকাটা আগে দেওয়া দরকার। তো এভাবে কিন্তু ইংলিশ বলে প্রায়োরিটাইজেশন বা অগ্রবর্তীতা নির্ধারণের ক্ষেত্রে কিন্তু আমরা আসলে কোনো কাজ করি। আমরা যে কাজটি করেছি, আমাদের টিকা দেওয়াটাকে এত মূল্যবান করে ফেলছি যে এদেশের সরকার বা জাতীয় নির্বাচনে আমরা জাতীয় পরিচয়পত্র নিয়ে গিয়ে ভোটটা দিতে পারি, কিন্তু টিকার জন্য জাতীয় পরিচয়পত্র না, সাথে আগে রেজিস্ট্রেশন করতে হয়, এত মূল্যবান জিনিস। বিষয়টা তো এরকম হওয়া উচিত ছিল না। আমরা আমাদের এনআইডির উপরে ভিত্তি করে কিন্তু সর্টিংটা করে ফেলতে পারতাম, করে ডিক্লেয়ার করতে পারলাম যে এই লোকগুলো আছে, তারা কে কোথায় আছে সেটা ডিক্লেয়ার করুন, জানাক আমাদেরকে, আমরা সেই টিকা কেন্দ্রে তাকে যেতে দিই। খুব সহজ হতে পারতো। এই কাজগুলোর দিকে কিন্তু আমরা যাইনি। এখনো মনে করছি আমাদের যে 57 লাখ টিকা আমাদের হাতে রয়েছে, এর যৌক্তিক ব্যবহার করতে হবে, এবং ব্যবহার করতে গিয়ে দুটো দিককে আমাদের গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে যাদেরকে বাঁচিয়ে রাখা আমাদের জন্য খুব দরকার, যারা অসুখ হলে মারা যাবে তারা, এবং যারা আমাদের পরবর্তী ইনভেস্টমেন্ট, যাদেরকে সুরক্ষা দেওয়ার মধ্য দিয়ে আমরা দেশের এবং জাতির সুরক্ষাটা নিশ্চিত করতে পারবো, তাদের জন্যই টিকাটা বরাদ্দ দেওয়া উচিত। এটি র্যান্ডম। ডাক্তার লেলিন চৌধুরী, অনেক ধন্যবাদ। আমি খন্দকার মেহেদী আকরাম, আরো অনেকগুলো বিষয় ছিল। এখন আপনার কাছে যেটা জানতে চাই, একটু এই যে করোনা পরিস্থিতি, এখন আমরা যেহেতু বিভিন্ন ভেরিয়েন্ট আসছে, যেমন আমরা বাংলাদেশে এখন ডেল্টা ভেরিয়েন্ট প্রমিনেন্ট, এক্ষেত্রে এখন যে আগে যখন করোনা মানুষে আক্রান্ত হতো করোনা ভাইরাসে, তখন যে লক্ষণগুলো ছিল বা যে উপসর্গগুলো ছিল, নতুন ভেরিয়েন্টের ক্ষেত্রে মানুষ আক্রান্ত হলে উপসর্গের কি কোনো চেঞ্জ হয়েছে, বা কি কি উপসর্গ দেখা দিতে পারে, সেটা যদি একটু পরিষ্কার করেন। ডেল্টা ভ্যারিয়েন্ট কিন্তু ইউকে তে এখন 95% ইনফেকশনই হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট দিয়ে। বাংলাদেশেও আশা করি মনে হচ্ছে প্রায় 90% উপরে ইনফেকশন ডেল্টা ভ্যারিয়েন্ট দিয়ে। ইউকে তে সবসময় খুব কিছু গবেষণা করা হয়, কন্টিনিউয়াসলি গবেষণা চলছে বিভিন্ন অ্যাসপেক্টে। সো একটা অ্যাসপেক্ট ছিল যে যারা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে মে মাস থেকে, মূলত তাদের ভেতরে নতুন কোনো সিমটম আসছে কিনা, বা তারা কি কমপ্লেইন করছে। সো এটা একটা অ্যাপস নির্ভর একটা সার্ভে করা হয়েছে, যেটাকে আমরা বলি জয়ী সিমটম সার্ভে বা স্টাডি। এতে দেখা গেছে যে 3-4টি সিমটম একদম প্রথম সারিতে চলে আসছে। তার মানে সবাই এই একই কথা বলছে, যারা যারা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত, তাদের ভিতরে একটা প্রধান যে সবাই কমপ্লেন করছে যে তাদের প্রচন্ড মাথা ব্যথা। তারা মাথা ব্যথার কথা বলছে প্রথমে, তারপরে তাদের গলা ব্যথা বা সোর থ্রোট আমরা যেটাকে বলি সেটা হচ্ছে, এবং তৃতীয় আর একটা ব্যাপার হচ্ছে তাদের সবাই মোটামুটি সর্দি, ঠান্ডা লাগা বা সর্দির ভাবটা হচ্ছে, সাথে কারো জ্বর থাকছে, কারো থাকছে না। আর সবচেয়ে আগে যে ক্লাসিক্যাল সিমটম, এই 3টা সিমটম হচ্ছে সবচেয়ে কমন সিমটম যারা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে। আর যেগুলো ক্লাসিক্যাল সিমটম পূর্বে ছিল সেগুলো কিন্তু রয়েছে, যেমন কাশি, কিন্তু এই কাশি হওয়া, প্রচন্ড কাশি হয়, এটা চলে গেছে এখন 8ম স্থানে। তার মানে মানুষের কাশি কম হচ্ছে, মানুষের হাই ফিভার কম হচ্ছে, যেটাকে আমরা কোভিড জ্বর বলতাম, এটা কম হচ্ছে। যেটা হচ্ছে এখন সেটা হইতেছে মনে হয় অনেকটা ফ্লু লাইক সিমটম, অনেকটা কমন কোল্ড। ইউকে তে এটাকে ডিফাইন করছে এমন ভাবে যে ব্যাড কমন কোল্ড। তার মানে আপনার খারাপ একটা কাশি। তার মানে আপনার সংক্ষেপে যদি বলা যায় যে মাথা ব্যথা, গলা ব্যথা এবং সর্দি, এই আর কি। আজ আমরা আর সময় দিতে পারছি না। ডাক্তার খন্দকার মেহেদী আকরাম, অনেক ধন্যবাদ। ডাক্তার লেলিন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ। লকডাউন চলছে, সরকার যে লকডাউন দিয়েছে আমাদের ভালোর জন্যই এটা দিয়েছে, জনগণের ভালোর জন্যই। আমরা যদি এই লকডাউন মেনে না চলি, স্বাস্থ্যবিধি মেনে না চলি, তাহলে কিন্তু এই করোনা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। সরকারের একার পক্ষে আসলে কোনোভাবেই সম্ভব না, জনগণ যদি এটা না মানে। আর যেসব পরামর্শ বিশেষজ্ঞরা দিয়েছেন, সরকার অবশ্যই সেটা চিন্তা করবেন। আমাদের বিশেষজ্ঞরাও, আমাদের দেশে সরকারি যেসব বিশেষজ্ঞ আছে তারাও কিন্তু পরামর্শ দিচ্ছে।
মোট কথা বাঁচতে হবে এবং করোনা মোকাবেলা করতে হবে, করোনা যুদ্ধে জয়ী হতে হবে। সেক্ষেত্রে আমার আপনার সবার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব, করোনা যুদ্ধে জয়ী হব, সেই প্রত্যয় নিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন।